সাইবা! ফারহানের গম্ভীর গলা শুনে কেঁপে উঠল সাইবা। কম্পিত গলায় পড়ল, জি। এখনো ফ্রেশ হওনি কেন? সাইবার মুখটা এবার কাদো কাদো হয়ে গেল। সে তো ফারহানের জন্যই এতক্ষণ এভাবে বসেছিল। তার সমস্ত সাজসজ্জা ফারহান না দেখলে সব বৃথা তার কাছে। কিন্তু মুখে বলল এমনি। সাইবার অভিমানী মুখের দিকে ঘোর নয়নে তাকিয়ে রইল ফারহান। সাইবাকে এখন আদুরে বিড়াল ছানার মতো লাগছে। এই মেয়েটাকে জানে তার এই এলোমেলো বধূ বেশ কতটা মোহনীয় করে তুলেছে তাকে। আমার জন্য অপেক্ষা করছিলে সাইবা? সাইবা অভিমানী গলায় বলল, না। তাই বুঝি? সাইবা কিছু না বলে ঝরঝর করে কেঁদে উঠল। এদিকে ফারহান প্রেয়সীর কান্না থামানোর বিন্দুমাত্র আগ্রহ দেখালো না। উল্টে মনোযোগ দিয়ে সাইবার কান্না মাখা গলার অভিযোগ শুনতে লাগলো। ছাদের এক কোণায় দাঁড়িয়ে সিগারেট টানছে আদিব। বন্ধুদের মধ্যে সেই একমাত্র সিগারেট খায়। ফারহানের হাতে কয়েক দফা উত্তম মধ্যম খেয়ে ও সিগারেট ছাড়তে পারেনি সে। কারোর পায়ের শব্দ শুনে সিগারেট পা দিয়ে পিষে নিভিয়ে ফেলল সে। তুমি এখানে কি করছো আদিব? ফাইসার গলা শুনে হাসি হাসি মুখ করে ঘুরে তাকালো ফাইসার দিকে। ফাইসার পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে দুষ্টু হাসল আদিব। ন্যাকামি গলায় বলল, তোমার জন্য অপেক্ষা করছিলাম সোনা। আসো একসাথে চাঁদ দেখি। দাঁড়িয়ে রইলি কেন? আসো আসো। আদিবের কথা শুনে দাঁত কিরমির করে তাকালো ফাইসা। মুখে বলল, অসভ্য। তুমি আবার ভালোবাসাটা বুঝলা না? চুপ করো বেয়াদব ছেলে। আমি ফারহানের বড় বোন, সে খেয়াল আছে তোমার? আজ থেকে আমাকে আপু বলে ডাকবে। আর একবার যদি আমার সাথে এসব উল্টাপাল্টা কথা বলতে শুনেছি তাহলে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। ফাইসার রাগী গলা শুনেও কোনো ভাবাবেগ হলো না আদিবের। চেহারায় দুঃখী দুঃখী ভাব এনে বলল, দাঁত ফেলো বা হাত পা ভাঙো, আমি তোমার কিছু ছাড়ছি না। বিয়ে তো আমি তোমাকেই করব। সবার কপাল তো আর শান্ত ভদ্র বউ থাকে না। আমার কপালে না হয় জামাই পেটানো বউ থাকলো। বিয়ের পর তারাতে মার খেয়ে তার হাসপাতালে ভর্তি হব। তার সেবা যত্নে সুস্থ হয়ে আবার মার খাবো। প্রস্তুতি নিয়ে বাসায় যাব। সবার কপালে তো আর বউয়েরা তো জুটল না। আদিবের দুঃখ দুঃখ গলায় বলা কথা শুনে চোয়াল ঝুলে গেল ফাইসার। মনে মনে সেও দুঃখ করে বলল, আহা, আদিবের বউটা আসলেই ভয়ঙ্কর। রাগে ফারহানের মাথা ফেটে যাচ্ছে। শুধুমাত্র সাহেবার মা বলে পার পেয়ে গেল। না হলে আজ শাহিরা বেগমের সাথে কি হতো তা আল্লাহ ছাড়া কেউ জানে না। শাহিরা বেগমও রেগে গেছেন। ফারহানকে তার অপছন্দ তা নয়, কিন্তু ওই দিন লিসার করা অপমান শাহিরা বেগমকে অনেক বেশি আঘাত করেছে। তাই সে ফারহানকে শর্তে বেঁধে দিয়ে কোনো রকম ওখান থেকে বেরিয়ে এসেছে। না হলে ফারহানের সাথে সাইবার বিয়েটা হয়েই যেত। এত অপমানের পর মেয়ে বিয়ে দেওয়ার প্রশ্নই আসে না। সাইবাকে 7-5 বুঝিয়ে সামলে রেখেছে। ভালোই ভালোই বিয়েটা হয়ে গেলেই ঝামেলা ঝুঁকে যেত। কিন্তু এখন ফারহান সব জেনে গিয়েছে। শাহিরা বেগম মাথা কাজ করছে না। সবকিছু এভাবে এলোমেলো হয়ে যাবে সে কল্পনাও করেনি। সাইবা এখনো এসবের কিছুই জানে না। সবকিছু জানলে সাইবাকে সামলানো মুশকিল হয়ে যাবে। চিন্তায় শাহিরা বেগমের মাথা ভৌ ভৌ করছে। ফারহান ফোন কেটে দিয়েছে অনেকক্ষণ। শাহিরা বেগম এখনো একই জায়গায় থম মেরে বসে আছে। কলিং বেলের আওয়াজে ধ্যান ভাঙল তার। আশেপাশে তাকিয়ে শোয়েবকে খোঁজার চেষ্টা করলো। কাউকে চোখে না পড়াই নিজেই গেল দরজা খুলতে। দরজা খুলে শাহিরা বেগমের চোখ বড় বড় হয়ে গেল। দরজার বাইরে ফাইসা আর ফরহাদ দাঁড়িয়ে আছে হাসি মুখে। আরে আন্টি, ভিতরে তো আসতে দিন, হাত ব্যথা হয়ে গেল। বড় বড় শপিং ব্যাগ হাতে শাহিরা বেগমের পাশ কাটিয়ে ভেতরে চলে গেল ফাইসা। ফাইসার পিছু পিছু ফরহাদ চলে এলো ভেতরে। শাহিরা বেগম এখনো থম মেরে দরজার পাশেই দাঁড়িয়ে আছে। আজ শুধু তার অবাক হওয়ার দিন। একে একে ডালা এসে ড্রয়িং রুমে ভরে গেল মুহূর্তের মধ্যে। এখন কি হচ্ছে এসব? সাইবা বেগম অবাক হয়ে জানতে চাইল। ফাইসা ততক্ষণে সোফায় গা এলিয়ে দিয়েছে। শাহিরা বেগমের কথার জবাব না দিয়ে ফাইসা সাহেবাকে ডাকতে লাগলো। আরে আরে, ওকে ডাকছো কেন? না মানে আন্টি, সাইবাকে দেখছি না তো, তাই ডাকছিলাম। এত কিছুর আয়োজন তো ওর জন্যই। তা আন্টি, সাইবা কি জানে আজ তার আক্ত হচ্ছে?
ফাইজার কথা শুনে ফরহাদ মিটমিট করে হাসতে লাগলো। শাহিরা বেগমের নাজেহাল অবস্থা দেখে ওর খুব হাসি পাচ্ছে। বেচারি। ফরহাদ ফয়জাকে থামিয়ে দিয়ে সিরিয়াস ভঙ্গিতে বলল, শাহিরা বেগমের বিস্ময় এবার আকাশ ছিল। তার মেয়ের বিয়ে তার বাইরের মানুষ থেকে জানতে হচ্ছে। এক হিসেবে ওরা ঠান্ডা মাথায় হুমকি দিচ্ছে তাকে। শাহিরা বেগম রেগে মুখ খুলবে তার আগেই ফাইসা তার মুখ বন্ধ করে দিল। সাইবা কোথায় আন্টি? ওকে একটু ডেকে দিন প্লিজ। ওকে তো রেডি করাতে হবে। ফারহান এখানে নেই তো কি হয়েছে? ভিডিও কলে নিজের বউকে বউরূপে না দেখলে আমার ভাইটার আবার মন খারাপ হয়ে যাবে। শেষের কথাটা ফয়সা মন খারাপের ভান করে বলল। শাহিরা বেগমের এসব আর সহ্য হচ্ছে না। সে এবার চিৎকার করে বলল, তোমাদের এসব নাটক বন্ধ করো। আমার মেয়েকে আমি কখনোই বিয়ে দেব না ফারহানের সাথে। সাহেবার বিয়ে ঠিক হয়ে গেছে, আর 10 দিন পরই ওর বিয়ে। তোমরা আসতে পারো এখন। মা, বাসার পরিবেশ মুহূর্তেই ঠান্ডা হয়ে গেল। শাহিরা বেগমের চেহারায় ভয়ের ছাপ দেখে বাঁকা হাসল ফাইসা। শাহিরা বেগমের চিৎকার শুনেই রুম থেকে বেরিয়েছিল সাইবা, কিন্তু বেরিয়ে এমন কিছু শুনতে হবে স্বপ্নেও ভাবেনি সে। হতভম্ব হয়ে মায়ের দিকে তাকিয়ে আছে সাইবা। আমার বিয়ে ঠিক হয়েছে মানে? শাহিরা বেগম শক্ত গলায় বলল। ভেতরে যাও সাহেবা। সাইবাকে দাঁড়িয়ে থাকতে দেখে শাহিরা বেগম ধমকে উঠে বলল, কি হলো? কথা কানে যায়নি? ভেতরে যাও। সাইবা কোথাও যাবে না আন্টি। সাইবা এখন আমার সাথে পার্লারে যাবে। আপনি বরং অতিথি আপ্যায়নের ব্যবস্থা করুন। ফাইসার কথা শুনে ফুঁসে উঠল শাহিরা বেগম। ক্রুদ্ধ গলায় বলল, তোমরা আমার মেয়েকে জোর করতে পারো না। দেশে আইন কানুন বলেও একটা কথা আছে। আমার অনুমতি ব্যতীত আমার মেয়েকে কিভাবে এখান থেকে নিয়ে যাও তা আমিও দেখব। শাহিরা বেগমের কথা শুনে ফরহাদ হাই তুলতে তুলতে বলল, দেশে অবশ্যই আইন কানুন আছে। আপনি বরং এক কাজ করুন আন্টি, আপনার হাতে হাতে না হয় বিসিএস ক্যাডার জামাইকে কল করুন। আমি আপনার পাশে আছি। প্রয়োজনে আব্বুও আপনাকে সাহায্য করবে। আমি থানায় কল করে আপনাকে ফোন ধরিয়ে দিচ্ছি। আপনি আপনার অভিযোগ নির্দ্বিধায় জানান। এটা তো আর মগের মুল্লুক না। ফাইজু, তুই বরং সাহেবাকে নিয়ে যা। আন্টিকে সাহায্য করার জন্য আমি আছি এখানে, টেনশন নট। বাহারি খাবারের গন্ধে চারিদিক মোমো করছে। রান্না প্রায় শেষের দিকে। সবকিছুর তদারকি করছে ফরহাদ নিচে। সাইবার মা সোফার এক কোণায় মাথা চেপে ধরে বসে আছে। কিছুক্ষণ আগেই সানোয়ার সাহেব এসেছিল এলাকার কিছু গণ্যমান্য লোকজনদের নিয়ে। এসেই খুব বিনয়ের সঙ্গে শাহিরা বেগমের সাথে কথা বলেছেন তিনি। নিজের কথার জালে এভাবে ফেঁসে যাবেন তা কল্পনাও করেননি শাহিরা বেগম। সানোয়ার সাহেব এসেই তার সাথে কুশল বিনিময় করে বললেন, ওই দিনের কথা মনে রাখবেন না আফা। পুরো ঘটনাটাই অনাকাঙ্ক্ষিত ছিল। আমরা কেউ ভাবিনি লিজা এমন কিছু করবে। আমার স্ত্রী ছেলে কিন্তু আপনাদের হয়ে প্রতিবাদ করেছে। তারপরেও আমি ক্ষমা চাইছি। আমার ছেলেটা অনেক দূরে আছে। খুব আদরে তাদের বড় করেছি আমি। আপনি নিজের চোখেই দেখেছেন কতটা বিলাসিতায় বড় হয়েছে ওরা। আমার সেই ছেলে এখন অন্যের অধীনে চাকরি করছে, যেখানে আমার নিজের কোম্পানিতে 4,500 এমপ্লয়ি কাজ করে। বাবা হিসেবে নিজেকে ব্যর্থ মনে হয়। আমার একটা ছোট ভুলের জন্য এত কিছু হচ্ছে। আপনি আর অমাত করবেন না। ছেলেটা আমার পাগল হয়ে গেছে, খাওয়া ঘুম সব ছেড়ে দিয়েছে। আপনি কিন্তু কথা দিয়েছেন, এবার আপনার মেয়েটাকে আমাকে দিয়ে দিন। আমি তাকে আমার মেয়ের মতো করে রাখবো। তার কোনো অসম্মান আমার বাড়িতে হবে না, আমি আপনাকে কথা দিচ্ছি। সানোয়ার সাহেবের কথা শোনার পর আর কিছু বলার সুযোগ পেল না শাহিরা বেগম। আসলে এই কথার পৃষ্ঠে কি বলা যায় তিনি ভেবে পেলেন না। তার নীরবতাকেই সম্মতি মনে করে সানোয়ার সাহেব সবাইকে তাড়া দিলেন সব কাজ তাড়াতাড়ি শেষ করার জন্য। সাহেবাকে নিয়ে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে ফাইসা। সাইবা যদিও যেতে চায়নি। ফাইসা ওকে জোর করে টেনে হিচড়ে নিয়ে গেছে। সবকিছু আমেরিকা বসে শুনছিল ফারহান। তাকে ফোনে কানেক্টেড রেখেছে ফরহাদ।
শাহেরা বেগমের কথা শুনে আগে থেকেই মেজাজ চড়েছিল ফারহানের। তার মধ্যে সাইবার পার্লারে যাওয়ার অসম্মতি জানানো আগুনে ঘি ঢালার কাজ করেছে। সামনে পেলে চড়িয়ে লাল করে দিত, তাতে কোনো সন্দেহ নেই। দাঁত কিরমির করে বলল, এর জন্য শাস্তি ভোগ করতে হবে ধুলোর রানী। তোমার এই সামান্য অসম্মতি আমাকে সবচেয়ে বেশি রক্তাক্ত করেছে। আমি পাগলের মতো সবার সাথে তোমার জন্য লড়াই করছি, আর তুমি সামান্য নিজের মতামতটুকুও আমার পক্ষে দিলে না। অন্তত পক্ষে আমার পাশে তো থাকতে পারতে। তার মানে তোমার আমাকে ছাড়াও চলবে, তবুও তোমার আমার হতে হবে, কারণ আমার তোমাকে ছাড়া চলবে না। শাস্তিটা না হয় আমার হয়েই ভোগ করলে। বিরহের আগুনে এবার আমার হয়ে তুমিই পুরো, আমি না হয় তুমি আমার বলে নিজেকে সান্ত্বনা দিয়ে নিশ্চিন্তে ঘুমাবো। পার্লারে বসে উসখুস করছে সাইবা। পার্লারের মেয়েগুলো বিরক্ত হয়ে গেছে সাইবার নড়াচড়ায়। মেয়েটা এবার বিরক্ত হয়ে বলেই ফেলল, একটু শান্ত হয়ে বসুন ম্যাম, এত নড়াচড়া করলে সাজ নষ্ট হয়ে যাবে। আমার কিচ্ছু ভালো লাগছে না, যে কোনো একভাবে সাজিয়ে দিন তো, এত ভালো করে সাজতে হবে না। পার্লারের মেয়েটা অসহায় চোখে তাকালো ফায়েজের দিকে। সাইবার কথা শুনে বিরক্তিতে নাক মুখ কুঁচকে তাকালো ফাইসা। মুখ দিয়ে বিরক্ত সূচক শব্দ করে সাইবার উদ্দেশ্যে বলল, তুমি কি বিয়েটা করতে চাইছো না সাইবা? সাইবা অসহায় চোখে ফাইসার দিকে তাকালো, অস্থির গলায় বলল, আমি তো চাই বিয়েটা হয়ে যাক আপনি, কিন্তু মা তো রাজি নন। মায়ের অমতে মাঝপথেই থেমে গেল সাইবা। চোখ ছলছল করছে ওর। বাকি কথা গলায় আটকে গেল। কান্নাগুলো দলা পাকিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তোমার মাকে রাজি করানোর দায়িত্ব আমাদের সাইবা। তুমি আপাতত রেডি হওয়ায় মন দাও। ফাইজা সান্ত্বনা দিলেও টেনশন কমছে না সাইবার। এক প্রকার যুদ্ধ করেই সাজানো শেষ করলো। পার্লারের মেয়েগুলো যেন হাঁপ ছেড়ে বাঁচল। ফারহান চোখ বন্ধ করে ডিভানে বসে আছে, যথাসম্ভব নিজেকে সামলে রাখার চেষ্টা করছে। পরিবার ছেড়ে থাকা পর্যন্ত ঠিক আছে, কিন্তু নিজের ভালোবাসার মানুষটাকে বিয়ে করার সময় সেখানে থাকতে পারছে না, এই কষ্ট বুকের ভেতর হাহাকার করে তুলছে। আজ থেকে সাইবা তার হয়ে যাবে, যার উপর একমাত্র তার অধিকার থাকবে। কিন্তু ইচ্ছে করলেই তাকে বুকে চড়িয়ে নিতে পারবে না, তাকে সামনে বসিয়ে রেখে মনের তৃষ্ণা মিটিয়ে চোখ ভরে দেখতে পারবে না। এটা কতটা কষ্টের তা একমাত্র সেই বুঝতে পারছে। এখন শুধু শুধু বেশি তার প্রেয়সীকে দেখার অপেক্ষা। কি ভাবছো? ইউসুফের কথায় চোখ তুলে তাকালো ফারহান। মলিন হেসে নিজের পাশে বসতে ইশারা করলো। ইউসুফ মুচকি হেসে ফারহানের পাশে বসলো। খুব চিন্তা হচ্ছে? না, আব্বু সব ঠিক করে ফেলবে। তাহলে মন খারাপ করে আছো কেন? দূরত্ব খুব পোড়াচ্ছে, তাকে দেখার তৃষ্ণা ভিতরে ভিতরে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। যাকে এক মুহূর্ত না দেখে থাকতে পারতাম না, তাকে আর 4 মাস হচ্ছে দেখি না। তোমাকে বোঝাতে পারবো না আমি আমার ঠিক কতটা কষ্ট হচ্ছে। তুমি কিন্তু বাংলাদেশ থেকে ঘুরে আসতে পারতে ফারহান, সুযোগ থাকা সত্ত্বেও তুমি গেলে না। গেলে তো আর এখন এই কষ্ট সহ্য করতে হতো না। ইউসুফের কথা শুনে দীর্ঘশ্বাস ছাড়ল ফারহান। মলিন হেসে বলল, না ইউসুফ, আমি সাইবার আম্মুকে কথা দিয়েছি, আমি আমার কথা রাখবো। নিজের যোগ্যতায় আমি নিজেকে প্রতিষ্ঠিত করব। ততদিন আমি বাংলাদেশে ফিরে যাব না। ইউসুফ তপ্ত শ্বাস ফেলে ফারহানের দিকে তাকালো। ছেলেটার মুখটা শুকিয়ে গেছে। ইউসুফ জানে ফারহান ভিতরে ভিতরে ভেঙে পড়েছে, তবে গম্ভীর ফারহান তা কাউকে বুঝতে দিচ্ছে না। ইউসুফ ফারহান থাকে 3 বছরের বড়। ফারহানকে ছোট ভাই হিসেবেই দেখেও, তাই ইউসুফেরও আজ ফারহানকে দেখে খারাপ লাগছে। বিকেল 4টার দিকে সাহেবাদের বাসায় সব মেহমান চলে এলো। সাহেবাকে আনা হয়েছে আধা ঘন্টা আগে। শাহেরা বেগম নীরব সম্মতি দিলেও গুম হয়ে আছে। সব কাজ ফারহান আর সানোয়ার সাহেব সামলাচ্ছে। ফারহানা বেগম সমস্ত জুয়েলারি এনে সাহেবাকে পরিয়ে দিয়েছে। সাহেবার সৌন্দর্য যেন প্রতিটি মানুষের চোখ ঝলসে দিচ্ছে। ফাইজা বারবার আফসোস করে বলছে, ইস, আমার ভাইটার আবার তোমার এই রূপ দেখে হার্ট অ্যাটাক না করে বসে। অপূর্ব লাগছে। ছেলে হলে আজ ফারহানের সাথে একটা কম্পিটিশন দেয়াই যেত। ফাইজার কথা শুনে সবাই হাসিতে ফেটে পড়ল। সাইবার বন্ধুরাও সবাই এসেছে। এই অল্প সময়ের মধ্যে কেউই পরিপাটি হয়ে আসতে পারেনি, তাই নীতি আর সাবা এখানে এসেই নিজেদের সাজ কমপ্লিট করছে। নীল কোনো রকম একটা পাঞ্জাবি পরে এসেছে,
তিন বন্ধুর কটমট দৃষ্টিতে সাইবা শুকনো ঠোক গিলছে বারবার। ওদের হাসাহাসির মধ্যেই আদিব তার দলবল নিয়ে হাজির। সকাল থেকে ফরহাদের সাথে বাজার করে সবকিছু পৌঁছে দিয়ে গেছে। তারপর ওই বিসিএস ক্যাডারের ব্যবস্থা করতে গিয়ে বেচারার অবস্থা নাজেহাল। এসেই ফাইজার পাশে টান টান হয়ে শুয়ে পড়ল। হাত পাগুলো একটু টিপে দাও তো, আজ অনেক কাজ করেছি, এখন আমি ক্লান্ত। ফাইজার দিকে উঁচু করে পা এগিয়ে দিয়ে বলল আদিব। ফাইজা বিরক্তি নিয়ে তাকিয়ে আছে আদিবের দিকে। এই ছেলেটা অতিরিক্ত পাকা, যাকে বলে ইঁচড়ে পাকা। বেয়াদবটার সাহস কত, ওকে বলে পা টিপে দিতে। আদিবের কথা শুনে সাবা গদগদ হয়ে পড়ল। আমি টিপে দিই আদিব ভাইয়া। কথাটা বলেই যেন লজ্জায় মরে যাচ্ছে সাবা। ফাইজা দাঁত কিরমির করে পড়ল। হ্যাঁ হ্যাঁ, টিপে দাও। হাত পায়ের সাথে গলাটাও টিপে দিতে ভুলো না। বারান্দায় দাঁড়িয়ে নিচে রুমের দিকে তাকিয়ে আছে সাইবা। এখান থেকে ফারহান তার দিকে তাকিয়ে থাকতো। হ্যাঁ, সাইবা এখন ফারহানের রুমে। এ বাড়িতে আসা হলেও ফারহানের রুমে কখনো আসা হয়নি সাইবার। প্রথম থেকেই তাদের মধ্যে একটা দূরত্ব কাজ করত। ফারহান সব সময় তাকে এড়িয়ে চলতো। কখনো সামনাসামনি দাঁড়িয়ে দু একটা কথা বলেছে কিনা মনে পড়ছে না। রাগী গম্ভীর মুখে ঘুরে বেড়ানো ছেলেটার প্রেমে পড়ে যাবে ভাবতেই পারেনি সাইবা। ফারহানদের পরিবারের সবাই হাসি খুশি হলেও ফারহান সব সময় গম্ভীর। সবার সাথে সম্পর্ক স্বাভাবিক হলেও ফারহানের সাথে কখনো স্বাভাবিক কথাও বলা হয়ে ওঠেনি। ফারহানের এই গম্ভীরতা আরো বেশি আকৃষ্ট করেছে সাইবাকে। ফারহান গম্ভীর চোখে যখন সাইবার দিকে তাকাতো তখন মনের মধ্যে হাজার প্রজাপতির ডানা মেলে উঠতে শুরু করত। তাই একদিন সাহস করে ফারহানকে মনের কথা বলে দিয়েছিল সেদিন। ফারহান যখন ঠান্ডা মাথায় তাকে রিজেক্ট করে দিল তখন সাইবার অনেক কষ্ট হয়েছিল। রাগে অপমানে কয়েকদিন ভার্সিটিতেই যায়নি। ফারহানের ক্লাসমেট মিজান যখন তাকে নানাভাবে অপমান করে তখন আর সাইবা সহ্য করতে পারেনি। ফারহানের উপর সমস্ত ক্ষোভ ঢেলে দিয়েছে। তারপর থেকেই ফারহানের আচরণ বদলে গেছে। সেও বুঝিয়েছে সে সাইবাকে কতটা ভালোবাসে। লিসার সাথে হওয়া ঝামেলার পরে দুজনের মধ্যে দূরত্ব আসলেও ভালোবাসার কমতি ছিল না। কিন্তু আজ ফারহানের ব্যবহারে অনেক বেশি অবাক হয়েছে সাইবা। ভিডিও কলে খুব সাধারণভাবে উপস্থিত হয়েছিল ফারহান। তাকে দেখে মনে হয়নি আজ তার বিয়ে, অথচ সাইবা পটের বিবি সেজে বসেছিল। সবাই যেখানে সাইবার রূপের প্রশংসায় পঞ্চমুখ, সেখানে ফারহান তার দিকে একবার তাকিয়েই দেখেনি। কবুল বলার সময়ও সাইবা ফারহানের দিকে তাকিয়েছিল, কিন্তু ফারহানের সেদিকে কোনো খেয়াল নেই। সে মাথা নিচু করে বসেছিল। ফারহানের ব্যবহারে সবাই অবাক হলেও কেউ কিচ্ছু বলেনি। সবাই ভেবেছে লজ্জায় হয়তো ফারহান এমন, কিন্তু সাইবা ঠিকই বুঝতে পেরেছে ফারহান তার উপর কোনো কিছু নিয়ে রেগে আছে। বিয়ে শেষ হতে না হতেই ফারহান সবাইকে সাফ সাফ জানিয়ে দিয়েছে সাইবা এখন থেকে তাদের বাসায় থাকবে। নিজেদের বাড়িতে সারাদিন আসা যাওয়া করলেও রাতেও বাড়িতেই থাকতে হবে। শাহিরা বেগম অসম্মতি জানালেও তাকে অনেক কষ্টে রাজি করিয়েছেন ফারহানা বেগম। এসব কিছু ভাবতে ভাবতেই সাইবা ফারহানের বেডের মাঝ বরাবর শুয়ে পড়ল। এখানে আসার পরেও ফারহান সাইবার সাথে কথা বলেনি। সবার কাছে কল করলেও সাইবার কাছে ফারহান এখনো একটা এসএমএসও করেনি। এর জন্য সাইবার মনটা ভার হয়ে আছে। সাইবা মনে মনে ভেবে নিয়েছে ফারহান হয়তো রাতে তাকে কল করবে, কিন্তু মাঝরাত হয়ে যাওয়ার পরেও যখন ফারহান কল করলো না তখন সাইবার মন খারাপের মেঘলা আকাশে বৃষ্টি হয়ে ঝরতে শুরু করলো। বিছানার উপর সাইবার শরীরের হালকা কাঁপুনি দেখে ফারহান বুঝতে পারছে সাইবা কাঁদছে। ল্যাপটপের স্ক্রিনে পেয়সীর কান্নারত আদরে মুখের উপর হালকা স্পর্শ করলো ফারহান। সাইবার মোহনীয় রূপে ফারহানের পাগল হওয়ার অবস্থা। বধূ বেশি সাইবাকে কল্পনার থেকেও বেশি সুন্দর লাগছিল। ফাইসার পাঠানো প্রত্যেকটা ছবি এ পর্যন্ত 1000 বার দেখে ফেলেছে ফারহান। সাইবার উপর রাগ করে এখনো সাইবার সাথে কথা বলেনি ফারহান। তাই বলে বউকে তো আর না দেখে থাকা যায় না। তাই বেডরুমে আদিবকে দিয়ে আজকেই ক্যামেরা লাগিয়েছে ফারহান। সাইবা যখন বেডরুমে প্রবেশ করে তখন ফারহানের হৃদয়ে যেন এক শীতল হাওয়া বয়ে গেল।
মনের প্রশান্তি বলে দিচ্ছিল এই রমণী আজ থেকে একান্ত তোমার ব্যক্তিগত মানুষ, যার উপর সবচেয়ে বেশি অধিকার একমাত্র তার নিজের। ল্যাপটপের দিকে তাকিয়ে ফোন হাতে নিল ফারহান। শাস্তি পরেও দেওয়া যাবে, তবে আজকের এই স্পেশাল রাতের শাস্তি একটু শিথিল করা হোক। স্ক্রিনে চোখ রেখেই মুচকি হেসে সাইবার নাম্বারে কল দিল ফারহান। ফোনের শব্দে ধ্যান ভাঙল সাইবার। কান্না করতে করতে ফোন হাতে নিয়ে নাম্বার দেখেই হুড় মুড়িয়ে উঠে বসলো সাইবা। হুট করেই কান্না থেকে গিয়ে হিচকি উঠে গেল। ফোনের স্ক্রিনে চলচল করছে হাব্বি নামটা। ফাইসাই যে এই নামে নাম্বার সেভ করে দিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। এতক্ষণ পরে পিঠে কান্না করলেও এখন মনের মধ্যে একরাশ লজ্জা এসে ভর করেছে সাইবার ভয় হচ্ছে। অজানা ভয়ে বুকের ভেতর ধুকপুক করছে। সাইবার ভয় হচ্ছে কল রিসিভ করলে ফারহান তার বুকের ধুকপুকানি শুনে না নেয়। এদিকে সাইবার লজ্জা রাঙা মুখ দেখে ফারহানের বুকের অস্থিরতা বেড়ে যাচ্ছে। এমন একটা লাল টুকটুকে বউ রেখে এখানে আরো 1.5 বছর কাটাতে হবে ভাবতেই তো দম বন্ধ হয়ে আসছে। চট করেই চোখ সরিয়ে নিল ফারহান। ধূপধাপ পা ফেলে জানালার গ্লাস খুলে দিল। বউকে দেখেই অক্সিজেনের ঘাটতিতে মরে যাচ্ছে সে। সামনে পেলে না জানি কি হবে। স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে থাকতেই কল কেটে গেছে। সাইবার এখন আফসোস হচ্ছে কেন তখন কল রিসিভ করলো না। লজ্জা তো পরে একা একাও পাওয়া যেত। ধ্যাৎ, প্রায় 10 মিনিট পরে আবার কল এলো সাইবার মোবাইলে। এবার আর দেরি করলো না সাইবা, ঝটপট কল রিসিভ করে ফেললো, কিন্তু মুখ দিয়ে তো কথাই বের হচ্ছে না। ওদিকে ফারহানও চুপ করে আছে। ফারহানের ঘন নিঃশ্বাস সাইবার কথা গলায় আটকে দিয়েছে। আনমনে এক হাত গালে চলে গেছে, খেয়াল হতেই থতমত খেয়ে হাত নামিয়ে নিল সাইবার অবস্থা দেখে মুচকি হাসলো ফারহান। বউ কি তাকে ভয় পাচ্ছে? তাহলে আরেকটু ভয় দেখানো যাক। সাইবা! ফারহানের গম্ভীর গলা শুনে কেঁপে উঠল সাইবা। কম্পিত গলায় পড়ল, জি। এখনো ফ্রেশ হওনি কেন? সাইবার মুখটা এবার কাদো কাদো হয়ে গেল। সে তো ফারহানের জন্যই এতক্ষণ এভাবে বসেছিল। তার সমস্ত সাজসজ্জা ফারহান না দেখলে সব বৃথা তার কাছে। কিন্তু মুখে বলল এমনি। সাইবার অভিমানী মুখের দিকে ঘোর নয়নে তাকিয়ে রইল ফারহান। সাইবাকে এখন আদুরে বিড়াল ছানার মতো লাগছে। এই মেয়েটাকে জানে তার এই এলোমেলো বধূ বেশ কতটা মোহনীয় করে তুলেছে তাকে। আমার জন্য অপেক্ষা করছিলে সাইবা? সাইবা অভিমানী গলায় বলল, না। তাই বুঝি? সাইবা কিছু না বলে ঝরঝর করে কেঁদে উঠল। এদিকে ফারহান প্রেয়সীর কান্না থামানোর বিন্দুমাত্র আগ্রহ দেখালো না। উল্টে মনোযোগ দিয়ে সাইবার কান্না মাখা গলার অভিযোগ শুনতে লাগলো। ছাদের এক কোণায় দাঁড়িয়ে সিগারেট টানছে আদিব। বন্ধুদের মধ্যে সেই একমাত্র সিগারেট খায়। ফারহানের হাতে কয়েক দফা উত্তম মধ্যম খেয়ে ও সিগারেট ছাড়তে পারেনি সে। কারোর পায়ের শব্দ শুনে সিগারেট পা দিয়ে পিষে নিভিয়ে ফেলল সে। তুমি এখানে কি করছো আদিব? ফাইসার গলা শুনে হাসি হাসি মুখ করে ঘুরে তাকালো ফাইসার দিকে। ফাইসার পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে দুষ্টু হাসলো আদিব। ন্যাকামি গলায় বলল, তোমার জন্য অপেক্ষা করছিলাম সোনা। আসো, একসাথে চাঁদ দেখি। দাঁড়িয়ে রইলি কেন? আসো আসো। আদিবের কথা শুনে দাঁত কিরমির করে তাকালো ফাইসা। মুখে বলল, অসভ্য। তুমি আমার ভালোবাসাটা বুঝলা না। চুপ করো বেয়াদব ছেলে। আমি ফারহানের বড় বোন, সে খেয়াল আছে তোমার? আজ থেকে আমাকে আপু বলে ডাকবে। আর একবার যদি আমার সাথে এসব উল্টাপাল্টা কথা বলতে শুনেছি তাহলে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। ফাইসার রাগী গলা শুনেও কোনো ভাবাবেগ হলো না আদিবের। চেহারায় দুঃখী দুঃখী ভাব এনে বলল, দাঁত ফেলো বা হাত পা ভাঙো, আমি তোমার কিছু ছাড়ছি না। বিয়ে তো আমি তোমাকেই করব। সবার কপাল তো আর শান্ত ভদ্র বউ থাকে না। আমার কপালে না হয় জামাই পেটানো বউ থাকলো। বিয়ের পর তারাতে মার খেয়ে তার হাসপাতালে ভর্তি হব। তার সেবা যত্নে সুস্থ হয়ে আবার মার খাবো। প্রস্তুতি নিয়ে বাসায় যাব। সবার কপালে তো আর বউয়েরা তো জুটল না। আদিবের দুঃখ দুঃখ গলায় বলা কথা শুনে চোয়াল ঝুলে গেল ফাইসার। মনে মনে সেও দুঃখ করে বলল, আহা, আদিবের বউটা আসলেই ভয়ঙ্কর। ফারহানের সাথে কথা বলতে বলতে সাইবা কখন ঘুমিয়ে গেছে নিজেই টের পায়নি।
শাড়ি গয়না পরে এত আরাম করে ঘুমানো যায় সাইবাকে না দেখলে বুঝতেই পারতো না ফারহান। সাইবা অবশ্য জানে না তার প্রতিটা মুভমেন্টে কেউ গভীরভাবে অবলোকন করেছে। জানলে হয়তো বেচারি লজ্জায় কুঁকড়ে যেত। ফারহানের চোখ আজ নির্লজ্জের মতো এক মনে সাইবাকে দেখে যাচ্ছে। সাইবার আদরে মুখটার উপর হালকা বিন্দু বিন্দু ঘাম দেখা যাচ্ছে। এই ভারী শাড়ি গয়না পরে মেয়েটার হয়তো গরম লাগছে। ফারহান অনলাইনে ঢুকে দেখলো ফাইসা লাইনে আছে কিনা। ফাইসাকে অনলাইনে দেখেই তাকে মেসেজ করল। আমার রুমের এসিটা একটু ছেড়ে দিয়ে আসো আপু প্লিজ। ফোনটা আবার কানে ধরে সাইবার দিকে ধ্যান দিল ফারহান। মিনিট 5 পরেই ফাইসা এলো ফারহানের রুমে। সাইবাকে এভাবে শুয়ে থাকতে দেখে কপাল চাপড়ালো নিচের। তারই ভুল, একবার এসে সাইবাকে ফ্রেশ হতে হেল্প করা উচিত ছিল। ফাইসা সাইবার কাছে এসে কয়েকবার ডাকলো। সাইবা এখন গভীর ঘুমে বিভোর। ফারহান কপাল কুঁচকে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। ফাইসা সাইবাকে ডাকছে কেন বুঝতে পারছে না সে। বইয়ের ঘুমের 12টা বাজিয়ে দিচ্ছে বোন, এটা একটা কথা? ফাইসা ডাকতে ডাকতে হাঁপিয়ে উঠলেও সাইবার ঘুম ভাঙল না। ক্লান্ত চোখে সাইবার দিকে তাকিয়ে নিজেই সাইবার গয়না খুলতে লাগলো সে। এক এক করে সমস্ত গয়না খুলে রেখে আঁচল সরাতেই ফারহান ধপ করে ল্যাপটপ বন্ধ করে দিল। কি ভয়াবহ অবস্থা! তার বোন এত ভয়ঙ্কর হলো কবে থেকে? কপালের ঘাম মুছে কল ডিসকানেক্ট করে ফোন রেখে দিল ফারহান। আজ আর কল করবে না সে। এখন মনে হচ্ছে ক্যামেরা লাগিয়ে মারাত্মক ভুল করে ফেলেছে সে। আর কি কি ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়তে হবে কে জানে। কাল রাতে দেরি করে ঘুমানোর দরুন আজ সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে সাইবার। 10টায় ঘুম ভাঙতেই তড়িঘড়ি করে ফ্রেশ হয়ে ফজরের নামাজ পড়ে নিচে গেল সাইবা। কাল সবাই ঘুমাতে গিয়েছে দেরি করে, তাই সবাই লেট করে উঠেছে। সোফায় বসে আদিব বড় বড় হাই তুলছে। সাইবাকে দেখতেই মিষ্টি হাসলো আদিব। হাসতে হাসতেই আবার হাই তুলল সে। ঘুম চড়ানো কণ্ঠে বলল, ঘুম কেমন হলো ভাবি সাহেবান? আদিবের অবস্থা দেখে সাইবা উদ্বিগ্ন হয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। আপনি এভাবে বসে আছেন কেন? রাতে ঘুম হয়নি? সাইবার কথা শুনে আদিব মুখটা কাদো কাদো করে ফেলল। আফসোসের স্বরে বলল, কি আর বলবো ভাবি সাহেবান, রাতে সবকিছু গুছিয়ে ঘুমোতে অনেক দেরি হয়ে গেছে। ভাবলাম সকালে দেরি করে উঠলে কোনো সমস্যা নেই, কিন্তু ঘুমোতে পারলি তো। তোমার ননদের ডাক দেওয়ার শব্দে আমার রুম ভূমিকম্পের মতো কেঁপে ওঠে একটু পরপর। ভয়ে চোটে সারাটা টেবিলের নিচে ঝুঁকেছিলাম। এক রাত না ঘুমিয়ে কাটিয়ে দেওয়া যাবে, কিন্তু জীবন তো একটাই বলো, ওটা চলে গেলে তো আর ফিরে পাওয়া যাবে না। কোনো রকমের প্রাণ বাঁচিয়ে রাতটা পার করেছি, তাই সকাল সকাল এসে এই সোফায় আশ্রয় নিয়েছি। কি আর বলবো, রাক্ষসীদের মতো করে নাম ডাকে, তুমি শুনতে পাওনি? আদিবের কথা শুনে চোয়াল ঝুলে গেল সাইবার। চোখ তুলে সামনে তাকাতেই শুকনো ঢোক গিলে জোর করে হাসার চেষ্টা করে বলল, কি সব বলছেন ভাইয়া? ফাইজা আপু নাক ডাকেন না, আপনি হয়তো ভুল শুনছেন। সাইবার কথায় ঘোর আপত্তি জানিয়ে আদিব বলল, আমি একটু ভুল শুনিনি সাহেবান, কি ভয়ঙ্কর শব্দ, আমার ভুল হতেই পারে না। সাইবা অসহায় গলায় বলল, তাহলে আমি শুনলাম না কেন? আল্লাহ বাঁচিয়েছো তুমি, শোনোনি, না হলে আজকে পত্রিকার হেডলাইন বেরোতো, ননদের নাক ডাকার শব্দে পার হারালো এক অবলা বধূ। তখন আমাদের ফারহানের কি হতো বলো তো? তবে আমার চিন্তা অন্য জায়গায়। ধরো তোমার ননদকে বিয়ে দিলে, কিন্তু পরের দিন খবর এলো তোমার নন্দান বউয়ের নাক ডাকার শব্দে পটল তুলেছে। সবাই আমার মতো সাহসী না হতে পারে, তোমার শ্বশুর তো আবার ডক্টর ছাড়া মেয়ে বিয়ে দেবে না। এখন তোমার ননদের জন্য একজন তরতাজা ডক্টর মরে যাবে, এটা মেনে নেওয়া যাচ্ছে না। ডক্টর আমাদের দেশের সম্পদ, তোমার ননদ আমাদের দেশের এত মূল্যবান সম্পদ নষ্ট করবে তা আমি কোনোদিনও মেনে নেব না। তাই দেশের সম্পদ বাঁচাতে আমি নিজেকে কোরবানি করে তোমার ননদকে বিয়ে করার ভার নিজের কাঁধে নিয়েছি, বুঝেছো? সাইবার চেহারা আরো করুণ হয়ে গেল। আদিবের দিকে দুঃখ দুঃখ চোখে তাকিয়ে বলল, আমি আপনাকে খুব মিস করবো ভাইয়া, আপনি খুব ভালো মানুষ ছিলেন। এখন কি আর করার, মানুষের হায়াত যতদিন ততদিনই তো বাঁচবে, সব আল্লাহর ইচ্ছা। আপনার এই করুণ পরিণতি আমি নিজ চোখে দেখতে পারবো না ভাইয়া, আমি বরং রুমে চলে যাই। ওপারে ভালো থাকবেন। সাইবার দিকে বোকা চোখে তাকিয়ে আছে আদিব। সাইবা কথা পুরো তার মাথার উপর দিয়ে গেছে। কি বলছো সাহেবান?
আমি তো কিছুই বুঝতে পারছি না। সাহেবা মলিন চোখে ইশারায় পিছনে তাকাতে বলল আদিবকে। সাহেবার ইশারায় আদিব পেছনে তাকাতেই ধপ করে সোফা থেকে নিচে পড়ে গেল। সাহেবার দিকে অসহায় চোখে তাকিয়ে আবার ফাইসার দিকে তাকালো। ফাইসার রাগে অগ্নিশর্মা হয়ে তার দিকে তাকিয়ে আছে। আদিব কাঁদো কাঁদো গলায় বলল। গুড মর্নিং সোনা। ফাইসার রাগে নিচের হাতের ঝুস পুরোটা আদিবের মাথায় ঢেলে দিল। দাঁত কিরমির করে পড়ল। বেয়াদব ছেলে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? তোমাকে বলেছি না আমাকে আপু বলে ডাকবে? আমি তোমার 4 বছরের বড়, সেটা মাথায় আছে? অসভ্যের মতো আচরণ করলে দাঁত ফেলে দিব। আজ থেকে যদি আমাকে আপু বলে না ডাকো তাহলে তোমার চেহারার নকশা বদলে দেব, নির্লজ্জ ছেলে। দেখো, তুমি মারলে আমি কিচ্ছু করব না, কিন্তু তবুও আমি তোমাকে আপু বলে ডাকবো না। না মানে না, এখন তুমি আমার চেহারার নকশা বদলাও বা মানচিত্র, আই ডোন্ট কেয়ার। কথাটা বলেই আদিব অভিমানী বাচ্চাদের মতো মুখ ঘুরিয়ে নিল। ফাইজা নিজের কপাল চাপড়ালো। এই ছেলেটা ফারহানের ছোটবেলার ফ্রেন্ড। একদিন দুষ্টুমি করে ফারহান বলেছিল আদিবের কাছে ফাইজাকে বিয়ে দিয়ে তাকে দুলাভাই করে রেখে দিবে। তখন থেকে এই ছেলে হাত ধুয়ে তার পিছনে পড়ে আছে। তখন ছোট ছিল তাই অবুঝের মতো করলেও মেনে নেওয়া যেত, কিন্তু এখন তো বড় হয়েছে, এখন এমন করার মানে কি? ফাইসা মনে মনে আদিবকে কয়েক দফা পাগল বলে নিচের রুমের দিকে পা বাড়ালো। রুমে আসতেই সাইবার ফোন বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে মুচকি হাসল সাইবা। রিসিভ করতেই শোয়েবের অস্থির গলা হাজার খানেক প্রশ্ন হাজির। কেমন আছো আপু? নাস্তা করছো? কোনো সমস্যা হচ্ছে না তো? আরে থাম থাম, একসাথে এতগুলো উত্তর দিব কিভাবে? তুই এই বাসায় চলে আয়। আমাকে ছাড়াই বিয়ে করে নিলে আমি তোমাদের কারোর সাথে কথা বলবো না। রিসিভ করতেই শোয়েবের অস্থির গলা হাজার খানেক প্রশ্ন হাজির। শোয়েবের অভিমানী গলা শুনে সাইবার চোখেও পানি চলে এলো। তার বিয়েতে তার একমাত্র ছোট ভাই ছিল না, তাতে কি তার কষ্ট হয়নি? আজ 3 দিন হলো শোয়েব বন্ধুদের সাথে ট্যুরে গিয়েছে। সাইবার হঠাৎ করে বিয়ে হয়ে যাওয়ায় সে আসতে পারেনি। যদিও সাইবার বিয়ে ঠিক হওয়ার খবরটা সেই দিয়েছে ফারহানকে, তবে ফারহান এভাবে একেবারে বিয়েই করে ফেলবে এটা ভাবেনি। তাই সে ফারহানের উপরেও ভয়ঙ্করভাবে ক্ষেপে আছে। সাইবা অনেক কষ্টে শোয়েবকে শান্ত করলো। শোয়েবকে প্রমিস করলো শোয়েব আসলে সে যা চায় তাই দিবে তাকে। অনেক চেষ্টার পর শোয়েব শান্ত হলো। বোনের থেকে বিদায় নিয়ে কল কেটে দিতেই নিচ থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ পাওয়া গেল। বিয়েতে খুব একটা মানুষ না হলেও গুটি কয়েক আত্মীয় এসেছে। ফারহান, খালা, নানা, মামারা সবাই এসেছে, তবে ফারহানের ফুপু আর লিজা আসেনি। সাইবা নিচে যেতে সংকোচ বোধ করছে। যাবে কি যাবে না চিন্তা করতে করতেই তার ফোন আবার বেজে উঠল। স্ক্রিনে হাব্বি নামটা দেখে সাইবা তড়িঘড়ি করে কল রিসিভ করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খেয়েছো সকালে? ফারহানের গম্ভীর গলা শুনে সাইবা তাকিতুকি করতে লাগলো। সে যদি এখন বলে সে খায়নি তাহলে নির্ঘাত ফারহান তাকে দানবীয় ধমক দিবে। আমতা আমতা করে কিছু বলতে যাবে তার আগেই ফারহান কোমল গলায় বলল। খাওনি কেন সাইবা? তুমি কি আমাকে অনুতাপের আগুনে মারতে চাও? ফারহানের কথায় অবাক হয়ে গেল সাইবা। দ্বিধাগ্রস্ত গলায় বলল, মানে? ফারহান আগের চেয়েও শীতল কণ্ঠে বলল, এখন বাংলাদেশ সময় 12টা 11 বাজে সাইবা। তুমি এখনো কিছু খাওনি। কাল বিয়ের ঝামেলা ঠিক মতো খেতে পারোনি। এতক্ষণে তোমার ব্রেকফাস্ট করা উচিত ছিল। আমি থাকলে তোমাকে এভাবে না খেয়ে ঘুরতে দিতাম বলো? জানোই তো আমাদের বাসার সবাই বিজি। হঠাৎ করে বিয়ে হওয়ায় কেউই নিজের কাজ সামলে উঠতে পারেনি। আম্মু সকাল সকাল হসপিটালে চলে গেছে, আব্বু আর ভাইয়াও অফিসে চলে গেছে। আপু কাল রাতে লেট করে ঘুমানোর দরুন সকাল সকাল উঠতে পারেনি। আম্মু সুমিকে বলে দিয়েছিল তোমাকে ব্রেকফাস্ট দেওয়ার জন্য, তুমি ঘুমাচ্ছিলে তাই তোমাকে ডাকতে নিষেধ করেছি আমি। শোনো সাহেবা, আমাদের ফ্যামিলির বউ তুমি। তুমি আগে থেকে আমাদের সম্পর্কে সব কিছু জানো। তোমাকে নতুন করে জানানোর কিছুই নেই। আমাদের পরিবারের সবাই তোমাকে অসম্ভব ভালোবাসে, তবে সশরীরে হয়তো তোমার খেয়াল তারা রাখতে পারবে। তাই তোমার উচিত তোমার নিজের সংসারে তুমি যতটা রাজত্ব করে চলবে ততটা রাজত্ব করা। আমার এই ছোট্ট রাজ্যের রানী তুমি, রানীর মতো থাকবে তুমি। পুরোটাই তোমার রাজত্ব। আর নিজের রাজত্বে কি কারোর দ্বিধা বা ভয় থাকে বলো? কোনো কিছু নিয়ে হেজিটেট করবে না। তোমার কাছে না থাকা অবস্থায় নিজের অবহেলা করো না রানী সাহেবা, তাহলে আমার খুব অনুতাপ হবে এই দূরত্বে। আমি পাশে থাকা অবস্থায় যত পারো অবহেলা করো, আমি আমার ভালোবাসায় সমস্তটা পূর্ণ করে দিব। নিজের খেয়াল রাখবে।
সুমি ব্রেকফাস্ট নিয়ে আসছে, ভালো মেয়ের মতো খেয়ে নিবে, ঠিক আছে? সাহেবার চোখে অশ্রুরা ভিড় করেছে। এত ভালোবাসাও বুঝি নসিবে ছিল। মনে মনে আল্লাহর কাছে হাজারবার শুকরিয়া আদায় করে নিল। মিনমিনে গলায় বলল, আমি খেয়ে নিব আর নিজের খেয়ালও রাখবো, আপনি চিন্তা করবেন না। আপনি খেয়েছেন? সাহেবার কথা শুনে মুচকি হাসল ফারহান। সাহেবার প্রশ্নের উত্তর না দিয়ে নেশালো গলায় বলল, সুন্দর লাগছে বউ, ঠিক আমার স্বপ্নের মতো। সাহেবা থতমত খেয়ে গেল। বোকা গলায় বলল, হ্যাঁ, আপনি? সাহেবা কথা শেষ করার আগেই হুড়মুড় করে সাহেবার রুমে ঢুকে পড়ল লিসার মা মিসেস সাহানা। তার পিছনে লিসা আর ফাইসাও এসেছে। ফাইসা বিরক্তিতে মুখ কুঁচকে রেখেছে আর লিসা ন্যাকা কান্না করে যাচ্ছে। সাহেবা এতগুলো মানুষকে একসাথে দেখে হকচকিয়ে গেল। ফারহান লাইনে আছে বেমালুম ভুলে গিয়ে মিসেস সাহারার সামনে গিয়ে তাকে সালাম দিল। এদিকে ফারহান নিজের ফুপিকে দেখে চোয়াল শক্ত করে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। সাহারা বেগম সালামের জবাব দিয়ে সাহেবাকে পা থেকে মাথা পর্যন্ত ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। তার এমন দৃষ্টি দেখে অস্বস্তিতে সাহেবা নিজেকে গুটিয়ে নিল। সাহারা বেগম তা দেখে তার ছেলের হাসি দিয়ে বলল, কাক ময়ূরের পেখম লাগিয়েছে, এত ভালো সাজার নাটক করছো কেন মেয়ে? কতটা নির্লজ্জ হলে একটা মেয়ের বাগদত্তাকে ফুসলিয়ে ফুসলিয়ে বিয়ে করা যায়, তা তোমাকে না দেখলে বুঝতেই পারতাম না। আমি অবাক হয়ে যাচ্ছি তোমাদের মা মেয়ের চাতুকারিতা দেখে। ভোলা ভালা সেজে কিভাবে বড় লোকের ছেলে ফাঁসাতে হয় তা তোমাদের থেকে শেখা উচিত। দুশ্চরিত্রের ছেলে মেয়ে। আর কয়জনকে ফাঁসিয়েছো এইভাবে? টাকার এত লোভ থাকলে আমাকে বলতে, টাকা দিয়ে ভরিয়ে দিতাম। আমার মেয়ে থেকে আর ভালোবাসা কেড়ে নিলে কেন? কি দিয়ে ভুলিয়েছো ফারহানকে? এই রূপ দিয়ে? রূপ দিয়ে ফাঁসানো কি তোমাদের পেশা নাকি? সাহেবা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। সাহারা বেগমের দিকে দৃষ্টি তার। আজ আর কাঁদছে না সে। সেও দেখতে চায় এই মহিলা আর কি কি বলতে পারে। কিন্তু ফাইজা চুপ করে থাকতে পারল না। সাহারা বেগমের কাছে গিয়ে দাঁতে দাঁত চেপে বলল, নিজের জবানে লাগাম দাও ফুটপি। কোথায় দাঁড়িয়ে কাকে কি বলছো ভেবে দেখেছো? একটা মেয়ে মানুষ হয়ে আর একটা মেয়ে মানুষকে এত নিচু মানে কথা বলতে লজ্জা করলো না তোমার? ছি। তুই চুপ কর। আমি জানি আমি কোথায় দাঁড়িয়ে কথা বলছি। এটা আমারও বাড়ি, তাই আমার বাড়ি এই থার্ড ক্লাস মেয়েকে আমি অ্যালাউ করব না। আর আজ ভাইয়ার সাথে আমার বোঝাপড়া আছে। তুমি ভুল বললে ফুপ্পি, এটা তোমার বাড়ি নয়, এটা আমার বাবার বাড়ি। আমার আব্বু নিজের ইনকামে এই বাড়ি করেছে, আর তোমার নিজের ভাগের সম্পত্তি তুমি অনেক আগে দাদু ভাইয়ের থেকে লিখে নিয়েছো। আমার বাবার সম্পত্তিতে তোমার কোনো অধিকার নেই। ভাইয়ের বাড়িতে এসেছো বেড়াবে, এটাই তোমার হক। তাই বলে আমাদের বাড়িতে এসে আমাদের বাড়ির বউকে অপমান করবে, তা আমরা মেনে নেব না। ফাইজার দিকে দাঁত কটমট করে তাকালো সাহারা বেগম। ইচ্ছে করছে এই মেয়েকে এক থাপ্পড়ে সব কয়টি দাঁত ফেলে দিতে। বেয়াদব মেয়ে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? সেটা নির্ভর করে সে বড় মানুষটা কে। লিজা তার মায়ের হাত ধরে টানতে টানতে বেরিয়ে যেতে যেতে সাহেবার দিকে তাকিয়ে বলল, এই অপমানের বদলা আমি নেব। আমিও দেখে নিব তুমি কিভাবে এই বাড়িতে থাকো। সেটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না। আমার বাবার অনেক বাড়ি আছে, যেটাতে ইচ্ছা থাকবে। সাহেবা এখনো নির্বাক। বিয়ের পরের দিনই এমন পরিস্থিতিতে পড়তে হবে ভাবতে পারেনি সে। ফারহান কল কেটে আবার কল করলো সাহেবাকে। সাহেবা নির্লিপ্ত ভঙ্গিতে কল রিসিভ করলো। মন খারাপ হয়েছে? ফারহানের শান্ত গলা শুনে মুচকি হাসল সাহেবা। দৃঢ় গলায় বলল, এইসব ছোটখাটো বিষয় নিয়ে মন খারাপ করলে রানী তার রাজ্য চালাবে কিভাবে? ফারহান শব্দ করে হেসে ফেলল। এই অবস্থায় আর পড়তে হবে না, আজের স্থায়ী সমাধান হয়ে যাবে। আমার উপর বিশ্বাস আছে তো? নিজের থেকেও বেশি। খেয়ে নাও, একটু পরে মা আর শোয়েব আসবে, তাদের সাথে ও বাড়িতে চলে যেও। রাত 10টার দিকে আপু গিয়ে নিয়ে আসবে তোমাকে। আমার এখানে এখন রাত, আমি ঘুম থেকে উঠেই তোমাকে কল করব। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফাইজা দুষ্টু হেসে বলল, বাবা, এত প্রেম! অনেক। ফুপ্পির কথায় কিছু মনে করো না সাইবা, আর লিজা থেকে একটু দূরে দূরে থেকো। আমি কিন্তু এতটাও ভালো নেই আপু। সানোয়ার সাহেব মুখ কুঁচকে বসে আছেন ড্রয়িং রুমে। তার সামনের সোফায় বসে সাহানা বেগম ন্যাকা কান্না করে যাচ্ছে।
ফারহানা বেগম চোখ মুখ শক্ত করে বসে আছে, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ননদ আর ননদের মেয়ের দিকে। দুটোই পাক্কা অভিনেত্রী। তোমার মেয়ে আর ছেলের বউ আমাকে অপমান করেছে ভাই। তোমার মেয়ে বলেছে এটা আমার বাড়ি না, আমার এই বাড়িতে কোনো অধিকার নেই। আরো কত কি বলে অপমান করেছে। বাবা মা বেঁচে থাকলে আজ আমাকে এই দিন দেখতে হতো না। তুমি বদলে গেছো ভাই, অবশ্য তোমার কোনো দোষ নেই, মানুষের প্ররোচনায় পড়ে এমন হয়েছো, তা আমি জানি। শেষের কথাটা ফারহানা বেগমের দিকে তাকিয়ে বলল শাহানা বেগম। ফারহানা বেগম আগের মতোই তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে তার দিকে। সেদিকে চোখ পড়তেই থতমত খেয়ে দৃষ্টি সরিয়ে নিল শাহানা বেগম। শুষ্ক চোখ আঁচল দিয়ে মোছার ভঙ্গি করতেই পানির গ্লাস এগিয়ে দিল ফরহাদ। শাহানা বেগম কৃতজ্ঞতার চোখে তাকিয়ে পানি খেতে নিতেই ফরহাদ বলল, খেতে দেইনি ফুপি, আসলে তোমার চোখে তো পানি ছিল না, তাই মনে হলো তোমার চোখ ভিজিয়ে নেওয়া উচিত। বারবার এভাবে শুকনো মুখ মুছতে থাকলে চামড়া উঠে যেতে পারে। ফরহাদের দিকে কটমট করে তাকালো শাহানা বেগম। সব কয়টা আস্ত বদমাইশ হয়েছে। ফরহাদের কথা শুনে সবাই ঠোঁট চেপে হাসছে। লিজা আর তার মায়ের মুখ অপমানে থমথমে হয়ে আছে। সানোয়ার সাহেব গম্ভীর গলায় ধমক দিলেন সবাইকে। শাহানা বেগমের দিকে তাকিয়ে বললেন, দেখ শাহানা, তুই আমার ছোট বোন, আমি খুব ভালোবাসি তোকে। লিজাকেও নিজের মেয়ের মতোই মনে করি। তুই আমার কাছে যে আবদার করেছিলি আমি চেষ্টা করছি তা রাখার, কিন্তু যেখানে আমার ছেলে আর পরিবারের কেউই রাজি না, সেখানে আমি তো আর তাদের জোর করতে পারি না। সানোয়ার সাহেবের কথা শুনে তেতে উঠলেন শাহানা বেগম। রুক্ষ গলায় বললেন, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে ভাই, লিজার বাবা যদি জানে ফারহান বিয়ে করে ফেলেছে তাহলে কি হবে ভাবতে পারছো? সোসাইটিতে সবাই জানে ফারহানের সাথে লিজার বিয়ে ঠিক হয়ে আছে। এখন এসব জানাজানি হলে আমাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে ভাই? আমার মেয়েটা কাল থেকে কেঁদে যাচ্ছে, না খাওয়া সব বাদ দিয়ে দিয়েছে। ও যদি ভুলভাল কিছু করে ফেলে তখন এর দায় কে নিবে? আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না, বলে দিলাম। শাহানা বেগমের কথার মাঝেই ঢুলতে ঢুলতে ড্রয়িং রুমে উপস্থিত হয়েছে আদিব। ঘুম ঘুম চোখে ফারহানা বেগমের গা ঘেঁষে বসে পড়ল সে। কিন্তু শাহানা বেগমের শেষের কথা শুনে চট করেই চোখ খুলে ফেলল। সামনে লিসাকে দেখে গত গলায় পড়ল, আরে লিসা যে এত সকাল সকাল এখানে কিভাবে? না মানে আমি তো ভাবলাম আজকে সারাদিন তোমার চোখই খুলবে না। কাল যে পরিমাণ এনজয় করেছো, এত ড্রিঙ্কস করো না বুঝলে। যতই বয়ফ্রেন্ডের জন্মদিন হোক না কেন, লিমিট বুঝে করবে। তা ছেলেটা দেখলাম তোমার রুমে নিয়ে যেতে। এমন হুটহাট কারোর সাথে রুমে যাওয়া ঠিক না, মানুষ খারাপ ভাববে। বাই দ্য ওয়ে, এরা তোমার কত নাম্বার বিয়ে ছিল? সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে আদিবের দিকে। লিসা তো পারলে চিবিয়ে খেয়ে ফেলে। শাহানা বেগম আর চোখে মেয়ের দিকে রাগী চোখে তাকিয়ে আছে। সবার এমন দৃষ্টি দেখে লিসা আমতা আমতা করে বলল, কি সব বলছেন? আমি তো লিসার পুরো কথা শেষ হওয়ার আগে আদিব নিজের ফোনে একটা ভিডিও প্লে করে দিল। ভিডিও দেখে লিসার কথা গলায় আটকে গেছে। কপালে সূক্ষ্ম ঘামের রেখা দেখা দিয়েছে। কাপা কাপা চোখে সবার দিকে নজর ঘুরাতেই সবার হিংস্র বাঘের মতো দৃষ্টিতে কাঁপতে লাগলো সে। শাহানা বেগম স্তব্ধ হয়ে গেছে মেয়ের কার্যক্রম দেখে। লিসা উচ্ছৃঙ্খল এটা সে জানে, কিন্তু সে যে এভাবে ছেলেদের সাথে নোংরামো করে বেড়ায় এটা সে জানতো না। সানোয়ার সাহেব নিঃশব্দে উঠে রুমের দিকে চলে গেলেন। ফাইজার ফোনের রিংটোন শুনে সবাই দৃষ্টি ঘুরিয়ে তার দিকে তাকালো। ফারহান ভিডিও কল করেছে। ফাইজা রিসিভ করতেই ফারহান তার ফুপির উদ্দেশ্যে বলতে শুরু করলো, আশা করি এবার আর তোমার কোনো অভিযোগ থাকবে না ফুপি। আমার বউকে চরিত্রহীন বলার আগে নিজের মেয়ের চরিত্র খতিয়ে দেখা উচিত ছিল তোমার। আর যাই হোক, ফারহান সাদিক এমন চরিত্রহীন মেয়েকে নিজের জীবনে কোনো দিন জায়গা দিবে না। আমার বউয়ের নখের যোগ্য না তোমার মেয়ে। ওর সামনে যদি কোটিপতি রাজপুত্র ও এনে দাও, তাহলেও সে তাদের ছেড়ে আমাকে বেছে নিবে। তাই ফার্দার আমার বউকে বাজে কথা বলার আগে ভেবে নি। আমি এই কথাগুলো সাইবার সামনে বলতে পারতাম, কিন্তু আমি সাইবার সামনে তোমাদের ছোট করতে চাইনি। আমি আমার বউকে যেমন ভালোবাসি ঠিক তেমনই আমার ফুপি মনিকেও ভালোবাসি। নিজেকে আর আমাদেরকে ওর সামনে ছোট করো না প্লিজ। আমি আশা করব আমার ফুপি
আমাকে নতুন জীবনের জন্য দোয়া করে যাবে। আর লিজা, আমার বউ থেকে দূরে থাকবি। আমার বউয়ের আশেপাশেও যেন তোকে না দেখি। বউ নিয়ে আমি আবার একটু বেশি পসেসিভ। আমার বউ যদি চুল পরিমাণও কষ্ট তোর জন্য পায়, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। কথাটা আমার। শাহানা বেগম আর লিসার সাথে কথা শেষ করে ফারহান তার মাকে উদ্দেশ্য করে বলল, সাইবাকে রাতে নিয়ে আসবে আম্মু। আর আজকের ঘটনা যেন আর রিপিট না হয় একটু খেয়াল রাখবে। চিন্তা করো না আব্বু, আমি খেয়াল রাখবো। ফারহানের সাথে আরো কিছু কথা বলে ফাইসাকে ফোন দিয়ে দিল ফারহানা বেগম। ফাইসা ভাইয়ের দিকে হাসি হাসি মুখে তাকাতেই ফারহান গম্ভীর গলায় বলল, আমার বিয়ের গিফট কোথায় আপু? ফাইসা অবাক গলায় বলল, এখন আবার কি গিফট চাই তোর? বড় ভাই আর বড় বোন রেখে ছোট ভাই হয়ে বিয়ে করে ফেলেছিস, আবার গিফট চাইতে লজ্জা করে না তোর? ফারহান স্বাভাবিক গলায় বলল, না, তুমি চাইলে আমাদের হানিমুনের টিকিট গিফট করতে পারো। সেক্ষেত্রে তোমার একটা টিকিটের টাকা বেঁচে যাবে। ফাইসা আহত গলায় বলল। দেখলে ভাইয়া কি নির্লজ্জ। ফরহাদ মুচকি হেসে চোখ বন্ধ করে সোফায় গা এলিয়ে দিয়ে বলল। আদিব চারিদিকে তাকিয়ে খোঁচার ভঙ্গিতে বলল, আরে ওরা কোথায় গেল? অনেকক্ষণ আগেই চলে গেছে। ফারহান আদিবের দিকে তাকিয়ে বলল, এই, তুই আমার বোনের পাশে কি করিস? তোকে বলেছি না আপুর থেকে দূরে থাকবি। আদিব আর্তনাদ করে ফাইসার সাথে আরেকটু চেপে বসে পড়ল। এখনো এক আঙুল দূরে আছি, তাতে আমার কলিজায় কাল ছিটে দাগ পড়ে গেছে। এর চেয়ে বেশি দূরত্ব হলে কলিজা কয়লা হয়ে যাবে, তাই না সোনা? শেষের কথাটা ফাইসার দিকে তাকিয়ে বলতেই ফাইসা চিৎকার করে ওর মাকে ডেকে বলল, তোমার ভাইয়ের ছেলেকে কিছু বলো আম্মু, না হলে আমার হাতে মার খাবে। ফরহাদ খিটখিট করে হেসে উঠল। আদিবের সাথে হাই ফাইভ করে বলল, রহিম রুকবান ম্যাক্স প্রো ভার্সন তোরা, আমি রাজি, বল কবুল। আদিব তড়ি ঘড়ি করে বলল, আলহামদুলিল্লাহ কবুল। তুমিও বলো সোনা, আর কতকাল সিঙ্গেল থাকবো? ফারহান হেসে কল কেটে দিল। লাইনে থাকলে তাকেও আজ বকা শুনতে হবে। ফাইসা ভয়ঙ্কর ভাবে রেগে গেছে। আদিবের কি হাল হবে আল্লাহই জানে। শাহিনা বেগম সাহেবার সাথে কথা বলছেন না। এ বাড়িতে আসার পর থেকে এক কথায় গুম হয়ে আছে। সাহেবা অবশ্য কয়েকবার মায়ের রাগ ভাঙানোর চেষ্টা করছে, কিন্তু ফলাফল শূন্য। শোয়েব মা আর বোনের নীরব যুদ্ধ এক মনে দেখে চলেছে। মা যদি একবার জানতে পারে বিসিএস ক্যাডারের খবর ফারহানের কাছে এসে পাচার করেছে, তাহলে তার পিঠ বাঁচাবে কে, সেই চিন্তায় কয়েক রাত ধরে ঘুম হচ্ছে না। তার মা তো তার পিঠের ছাল তুলে নিবে। শোয়েব ভয়ে ভয়ে একবার শাহিরা বেগমের দিকে তাকালো। তিনি গম্ভীর মুখে নিজের কাজ করছেন। শোয়েবের মুখটা কাদো কাদো হয়ে গেল। মনে মনে বলল, বোন আর দুলা ভাই মিল করাতে গিয়ে না জানি ওটার আগেই আমার জীবনে কলি ঝরে যায়। এখনো কোনো মেয়ে পড়াতে পারি নাই, বিয়ে করে বাচ্চার বাপ হওয়া তো বাকি। মেয়েদের মন নিয়ে ছিনিমিনি খেলাও বুঝি না, বুঝি হলো না। এগুলো হয়তো আমার না হওয়া গার্লফ্রেন্ডগুলোর অভিশাপ। আর কতক্ষণ এভাবে মুখ গোমরা করে বসে থাকবে? একটু পরে তো চলেই যাব, এখন তো একটু কথা বলো। সাহেবার অসহায় গলায় বলা কথাগুলো শুনে শাহিরা বেগমের কোনো ভাবাবেগ হলো না। সে নিজের মনে কাজ করতে করতে বলল, বড় হয়েছ, বিয়েও হয়ে গেছে, বাবার বাড়ি আসবে যাবে, নিজের মতো করে থাকবে, আমাকে আর দরকার পড়বে কেন? সাহেবা মলিন চোখে মায়ের অভিমানী মুখের দিকে তাকিয়ে রইল। এই অভিমানের বরফ কবে গলবে আল্লাহ জানেন। আদিবের গালে বরফ ধরে বসে আছে ফারহানা বেগম। ফাইসার হাতে ভালোই উত্তম মধ্যম খেয়েছে সে। ফারহানা বেগম কয়েক দফা ছেড়েছে সবাইকে। এক একজন ডাক্তার, বিজনেসম্যান হয়েও বাচ্চাদের মতো ঝগড়া মারামারি করছে। এই দিন দেখার জন্যই বেঁচে আছে সে। ভাগ্য ভালো সাহেবা বাসায় নেই, না হলে কি এক লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হতো। তোমাদের আমার আর কিছুই বলার নেই। তোমাদের থেকে 5 বছরের বাচ্চাও ভালো ম্যানার্স জানে। আমি অবাক হয়ে যাচ্ছি তোমাদের কাণ্ডজ্ঞান দেখে। ফাইজা এখনো রেগে আদিবের দিকে তাকিয়ে আছে। সুযোগ পেলে আরো কয়েক ঘা লাগিয়ে দিবে, তাতে কোনো সন্দেহ নেই। আদিব সবার চোখের আড়ালে ঠোঁট উঁচু করে চুমু দেখাতেই ফাইজা আবার তেড়ে গেল আদিবের দিকে। ফারহানা বেগম ধমকে তাকে ওখানেই থামিয়ে দিল। চোখ রাঙিয়ে বলল, আরেকবার ওর গায়ে হাত তুললে কালকের মধ্যে দুটোরই বিয়ে দিয়ে দেব। তখন যত পারো চুলোচুলি করো,
এখন থেমে যাও। ফরহাদ ও বোনের হাতে কয়েক ঘাস সোফায় টান টান হয়ে শুয়ে আছে। ফরহাদের পায়ের দিকে ফাইসা বসে রাগে ফুঁসছে। ফারহাদ পা ফাইসার কোলে তুলে দিয়ে বলল। ফাইসার রেগে তাকাতেই ফারহাদের মলিন মুখ দেখে চুপ করে গেল। যত কিছু হয়ে যাক না কেন ভাইদের কষ্ট সহ্য করতে পারে না সে। ফারহানের চেহারা দেখে বোঝা যাচ্ছে সে খুব ক্লান্ত। কালকে সারাদিন ফারহানের বিয়ের জন্য খাটাখাটনি করে আবার সকাল সকাল অফিসে চলে যেতে হয়েছে। এখন আবার ফুপ্পির জন্য দৌড়ে চলে আসতে হলো। ক্লান্তিতে অবশ হয়ে আসছে শরীর। ফাইজা কোনো কথা না বলে পা টিপতে শুরু করলো। আদিবের যেন এটা একদম সহ্য হলো না। সে ফারহানা বেগমের কাছে অভিযোগের সুরে বলল, দেখলে মনি, মার তো দুজনে খেয়েছি। দাদাভাইকে তো নামে মাত্র মেরেছে, আর আমাকে আমাকে সরকারি মাল মনে করে ধুপি ঘাটের কাপড়ের মতো করে ধুয়েছে। এখন ভাইয়ের সেবা করা হচ্ছে। আমি কি বানে জলে ফেসে এসেছি? যদিও আমার পা টিপে দিতে হবে না, হালকা ওটা একটা চুমু খেলেই হবে। ফারহানা বেগম কপাল চাপড়াতে চাপড়াতে চলে গেলেন। এই ছেলেটা সব সময় ফাইজার পেছনে লাগে, এই জন্য মারও কম খায় না, তবুও একই কাজ করে। আদিবের কথা শুনে ফাইজা আর ফরহাদ একসাথে বালিশ ছুঁড়ে মারলো ওর দিকে। অসভ্য ছেলে, বের হও বাসা থেকে, না হলে বাঘ যে হাড়গুলো ভালো আছে সেগুলো ভেঙে ফেলবো। ফাইজার ধমকি জানালা দিয়ে ছুঁড়ে মেরে আদিব ওখানে বসে রইল। ফাইজার দিকে তাকিয়ে দুষ্টু হেসে গান ধরল। তোমার জন্য মরতে পারি সুন্দরী, তুমি আমার গলার মালা। এই যে দেখো, তোমার জন্য আনছি আরশি কোলা। অসহ্য। ফরহাদ চোখ বুজে পড়ে রইল। এখন এদের ঝগড়া দেখার সময় নেই, তার একটু ঘুমানো দরকার। রাত 9টার দিকে ফাইজা আর আদিব সাহেবাদের বাসায় উপস্থিত হলো। সাহেবা তখন টেবিলে খাবার গোছাচ্ছিল। আদিব আর ফাইসাকে দেখে মুচকি হেসে এগিয়ে গেল। ফাইসাকে হালকা চড়িয়ে ধরে কৌশল বিনিময় করে খাবার টেবিলে বসিয়ে দিল। আদিবকে যদিও বলা লাগেনি, আদিব নিজেও দায়িত্বে বসে গেছে। ফাইসার পরনে কালো বোরখার মতো একটা লম্বা ফ্রক, সাথে হাঁটু পর্যন্ত লম্বা হিজাব। চেহারাও ভালো করে দেখা যাচ্ছে না। আদিব যদিও সাহেবার দিকে তাকাচ্ছে না, তবুও সাহেবা নিজেকে আরেকটু ভালো করে ঢেকে নিল। ফারহানের কড়া হুকুম, বেপর্দায় চলা যাবে না, আর এখন থেকে এমন লম্বা গাউন পরেই থাকতে হবে। বাইরে গেলে ঢিলা ঢালা বোরখার সাথে হাত মোজা পা মোজাও পরতে হবে। সে তার বউকে কাউকে দেখতে দিবে না। কেউ তার বউয়ের দিকে মুগ্ধ হয়ে তাকাবে, এটা তার সহ্য হবে না। তার বউকে শুধু সে একা দেখবে, মন ভরে দেখবে। মন ভরে গেলে আবার প্রথম থেকে দেখবে, দেখতেই থাকবে। সাহেবা খুব হেসেছিল ফারহানের কথা শুনে। তার সমস্ত আবদার খুশি মনে মেনে নিয়েছে। আদিব নিজের খাওয়া শেষ করে ড্রয়িং রুমে চলে, তারপর শাহিরা বেগম, ফাইজা আর সাহেবা একসাথে খেতে বসলো। ফাইজা শাহিরা বেগমকে অবশ্য সরি বলেছে। শাহিরা বেগম হাসি মুখে সরি অ্যাকসেপ্ট করেছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই ফাইজা যাওয়ার জন্য তাড়া দিল সাহেবাকে। যাওয়ার কথা শুনে সাহেবার মুখ কালো হয়ে গেল। তার একদম যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতেই হবে। তাই আর কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ল ওদের সাথে। কাল আবার সকাল সকাল চলে আসা যাবে। যাওয়ার আগে শোয়েবকে কতক্ষণ জড়িয়ে ধরে রাখলো। শাহিরা বেগমের চোখও ছলছল করে উঠল। মেয়ের উপর যতই রাগ করে থাকুক না কেন, মেয়ে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে শুনেই কলিজা ছিঁড়ে যাচ্ছে। সাহেবা মাকেও কিছুক্ষণ জড়িয়ে ধরে বিদায় নিল মায়ের কাছ থেকে। ফারহানদের বাসায় এসে সবার সাথে হালকা কথা বলে রুমে চলে এলো সাহেবা। ফারহানা বেগম তার ননদের হয়ে ক্ষমা চেয়েছে সাহেবার কাছে। সাহেবা তাকে অনেক কষ্টে বুঝিয়ে এসেছে, এতে তাদের কোনো দোষ নেই। রুমে আসতেই মনটা খুশিতে ভরে উঠল সাহেব। চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস টেনে ফারহানের গায়ের গন্ধ নেওয়ার চেষ্টা করলো। কাবার থেকে ফারহানের একটা শার্ট নিয়ে কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখলো। এখন ফারহানের শরীরের ঘ্রাণ পাচ্ছে। শার্টটা জড়িয়ে ধরেই শুয়ে পড়ল সে। চোখ থেকে কয়েক ফোঁটা নোনা পানি বেরিয়ে ভিজিয়ে দিল শার্টটা। ফারহান প্রেয়সীর চোখের পানি দেখে মন খারাপ করার বদলে তৃপ্তির হাসি হাসল।
চোখ বন্ধ করে সেও তার ধুলোর রানীকে অনুভব করার চেষ্টা করলো। চোখ খুলে সাইবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে তাকে কল করলো। ওপাশ থেকে রিসিভ হতেই ফারহানের নেশালো গলা শুনে কেঁপে উঠল সাইবা। মিস মি। সাইবা এবার শব্দ করে কান্না করে দিল। কান্নারত গলায় বলল, অন্যে। ফারহান প্রত্যেক ফোঁটা চোখের পানি গুনে নিল। সাইবার কান্নার ধমকে লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে ভরাট গলায় বলল, আমিও। সাইবা কোনো রকম কান্না থামিয়ে হেঁচকি তুলতে তুলতে বলল, খেয়েছেন? হুম। কখন উঠলেন? অনেকক্ষণ। তুমি খেয়েছো? হুম। মা কি খুব বেশি রেগে? হুম। ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আচ্ছা। ফারহান চুপ করে সাইবার দিকে রইল। সাইবাও চুপ করে ফারহানের নিঃশ্বাসের শব্দ শুনতে লাগলো। সাইবা, হুম। একবার ভালোবাসি বলবে? সাইবা চমকে গেল। কিছুক্ষণ থম মেরে বসে রইল। তারপর নিজেকে শান্ত করে বলল, একবার নয়, অগণিত বার বলবো, তবে যেদিন আমার সামনে হাজির হবেন সেদিন। ফারহান মুচকি হাসল। দুষ্টু গলায় বলল, সেদিন শুধু ভালোবাসি বললেই হবে না, এভাবে জড়িয়ে ধরেও রাখতে হবে। আদিব ছাদে সিগারেট চালাতেই ফাইসার ফোনে কথা বলতে বলতে আগমন। আদিবকে সিগারেট চালাতে দেখে অবাক হয়ে বলল, তুমি সিগারেট চালাচ্ছ? আদিব ফাইসার দিকে তাকিয়ে মলিন হেসে বলল, না, নিচেকে। পাত্রপক্ষের সামনে বসে আছে ফাইসা। পাত্রের মা জহুরি নজরে তাকিয়ে আছে তার দিকে। খুঁটিয়ে খুঁটিয়ে পা থেকে মাথা পর্যন্ত দেখছে। মহিলার মধ্যে একটা দারোগা দারোগা ভাব আছে। ড্রয়িং রুম জুড়ে অস্বস্তিকর পরিবেশ। পাত্র নিজেও একজন ডাক্তার। কর্মক্ষেত্রেই তাদের পরিচয়। ফাইসাকে দেখেই মনে ধরে যায় তার, তাই সরাসরি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। তা বছর যাবত আপনারা এখানে আসছেন? ছেলের মায়ের প্রশ্নে হক চকিয়ে গেল সবাই। ফারহানা বেগম হাসি হাসি মুখ করে বলল, বাড়ি হওয়ার পর থেকেই আমরা এখানে। আসলে এখান থেকে আমাদের হসপিটাল আর অফিস দুটোই সামনে হয়, তাই এখানে শিফট হওয়া। পাত্রের মা মুখ কুঁচকে বলল, আমাদের তো নিজের বাড়ি ঢাকায়। তা আপনারা বাড়ি করার ব্যাপারে কিছু চিন্তা করেননি? না মানে কতদিন আর ভাড়া বাসায় থাকবেন? ড্রয়িং রুমে পিনপতন নীরবতা। সবাই বজ্র চোখে তাকিয়ে আছে পাত্রের মায়ের দিকে। পাত্র নিজেও অপ্রস্তুত চোখে তাকিয়ে আছে তার মায়ের দিকে। ঠিক সেই মুহূর্তে আদিবের আগমন। ফাইজাকে এভাবে সেজে গুজে বসে থাকতে দেখে যা বোঝার বুঝে গেছে সে। তবুও কিছু না বলে শান্তভাবে গিয়ে বসে পড়ল ফরহাদের পাশে। সবার দিকে নজর বুলিয়ে জোর করে হাসার চেষ্টা করলো জাবের। পাত্র মায়ের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, কি বলছো মা? এই পুরো বাড়িটাই ওনাদের। প্লিজ তুমি নিজের মুখ একটু বন্ধ রাখো। ছেলের কথা শুনে চোখ চকচক করে উঠল তার। এত বড় বাড়ি, তার মানে টাকা পয়সা ভালোই আছে। এতক্ষণের থমথমে ভাব কেটে গিয়ে মুহূর্তেই আহ্লাদে গদগদ হয়ে গেল সে। ফাইসার দিকে তাকিয়ে বলল, আহা কি সুন্দর মেয়ে, দেখে চোখ জুড়িয়ে যায়। মাশাআল্লাহ, আমার তো মেয়ে খুব পছন্দ হয়েছে। ফাইসা তার মায়ের দিকে করুণ চোখে তাকালো। সে এখন কিছুতেই বিয়ে করতে চায় না। পড়াশোনার জন্য এত বছর পরিবার ছেড়ে দূরে ছিল। যখন দেশে আসলো তখন ফারহানটা চলে গেল। এখন যখন ফারহান আসার সময় হয়েছে তখন তার আম্মু তাকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আদিব তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে ফাইসার দিকে। তার দৃষ্টি ফাইসা থেকে নড়ছে না। আদিব অনেক দিন আগেই বাবার ব্যবসা জয়েন করেছে, তাই এদিকে খুব একটা আশা হয়ে ওঠে না। কিছুক্ষণ আগে সাইবা থেকে জানতে পেরেছে ফাইসাকে আজ দেখতে আসছে, তাই সমস্ত কাজ রেখে এখানে ছুটে এসেছে। সানোয়ার সাহেবও নিজের স্ত্রীর এমন ব্যবহারে বিরক্ত। মেয়েকে বিয়ে দেওয়ার জন্য এত তাড়া কিসের সে বোঝে না। ফরহাদ এখানে নেই, সে অফিস থেকে আসেনি। মায়ের উপর নীরব রাগ ছাড়ছে সে। সাইবা অসহায় চোখে তাকিয়ে আছে আদিবের দিকে। আদিবের রক্ত লাল চোখ দেখে মনটা বিষণ্ণ হয়ে উঠছে। ফারহানের সাথে এই বিষয় নিয়ে কথা বলতে পারলে ভালো হতো, কিন্তু ফারহান ইদানিং খুব একটা সময় দিতে পারছে না তাকে। পড়াশোনায় খুব ব্যস্ত সে। তার ফাইনাল এক্সাম চলছে। দেখতে দেখতে 1.5 বছর কেটে গেছে।
চোখের পলকেই যেন সময় চলে যায়। দুই পক্ষের মধ্যে কথাবার্তার মাধ্যমে ঠিক হয় তারা আজই ফাইজাকে আংটি পরিয়ে যাবে। 2 মাস পরে ফারহান আসলে অনুষ্ঠান করে তুলে দিবে। আদিব এখনো ফাইজার দিকে তাকিয়ে আছে, ফাইজার দৃষ্টি নিচের দিকে। ফাইজা ছলছল চোখে সানোয়ার সাহেবের দিকে তাকাতেই তার চোখ পড়ল আদিবের দিকে। আদিবের লাল চোখের দিকে তাকিয়ে বুকটা ধক করে উঠল। সানোয়ার সাহেব মেয়ের ছলছল চোখের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিলেন। অবশেষে জাবেদ ফাইসার অনামিকার রিং পরিয়ে দিল। আদিব নিজের চোখ সরিয়ে নিল ফাইসার থেকে, ঠোঁটে মলিন হাসি ফুটিয়ে হাঁটা দিল ছাদের দিকে। ফরহাদ আর ফারহান দুজনেই মায়ের উপর রেগে আছে। মায়ের এই হুটহাট সিদ্ধান্ত তারা মেনে নিতে পারছে না। ছেলের সম্পর্কে ভালো করে খোঁজখবর না নিয়েই এঙ্গেজমেন্ট করে ফেলা হটকারিতা ছাড়া কিছু। তুমি এটা কিভাবে করতে পারলে আম্মু? অন্তত পক্ষে আমার জন্য অপেক্ষা তো করতে পারতে। রাগ করো না আব্বু, এখন শুধু এঙ্গেজমেন্ট হয়েছে, তুমি আসলেই বিয়ে হবে। এতদিনে ওরা নিজেদের মধ্যে সময় কাটাক, চিনুক জানুক। আর জাবের ভালো ছেলে, আমি অনেক দিন ধরে চিনি। আম্মুর উপর একটু ভরসা করে দেখো আব্বু। এর আগে ফারহানের চোয়াল শক্ত হয়ে গেছে। ফারহানা বেগমের দিকে তাকিয়ে শক্ত গলায় পড়ল, তুমি তাকে প্রফেশনালি চেনো আম্মু? ব্যক্তিগতভাবে কতটা চেনো? একটা মানুষ কেমন তা তার বাইরের দিক থেকে কখনোই বোঝা যায় না। আর তার একার ভালো দিয়ে কি হবে আম্মু? তার পরিবার কেমন তাও তো জানতে হবে। আমার বোন কোনো ফেলনা নয়, হাজারের মধ্যে একজন। খুঁজে আনবো তার জন্য। ছেলের সাথে সাথে ছেলের পরিবারও গুরুত্বপূর্ণ আম্মু। আমার বোন তাদের সাথেই থাকবে। তুমি এই বিষয় নিয়ে আর এগোবে না আম্মু। আমি দেশে এসে যা করার করব। ফারহানা রাগ করে কল কেটে দিল। মায়ের উপর রাগ হচ্ছে খুব। এদিকে ফারহানা বেগম ভাবনায় পড়ে গেলেন। ফারহানের কথা ভুল নয়, এভাবে তাড়াহুড়ো করা উচিত হয়নি। ফাইজার মত না নিয়ে তো একদমই নয়। ফাইজা সেই যে দরজা বন্ধ করেছে এখনো খোলেনি। ফরহাদ মায়ের উপর চোটপাট করে গিয়ে কয়েকবার দরজা ধাক্কা দিয়েছে, কিন্তু ফাইজা দরজা খোলেনি। সাইবা শুধু অসহায় চোখে সবকিছু দেখে যাচ্ছে। বাড়ির পরিবেশ গরম, কিছু বলতেও ভয় হচ্ছে। এদিকে রাতও কম হলো না। টেবিলে খাবার দিয়ে সবাইকে একবার ডেকে এসেছে, কিন্তু কেউই খেতে আসেনি। ফাইজা অনেকক্ষণ অপেক্ষা করে সানোয়ার সাহেব আর ফারহানা বেগমের জন্য খাবার নিয়ে গেল। সানোয়ার সাহেবের প্রেশারের মেডিসিন দিতে হবে। খাবার খাইয়ে তাকে মেডিসিন দিয়ে ফারহানা বেগমের কাছে গেল সাহেবা। বারান্দায় ইজি চেয়ারে বসে আছে সে। সাহেবা আস্তে করে মা বলে ডাকতেই চোখ পড়ল সে। সাহেবার দিকে তাকিয়ে মলিন হেসে বলল,